ভাই আপনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং বাঙালিরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং প্রবাসে বসবাস করে, চিটিয়ে আছে। যুক্তরাজ্যেও প্রচুর বাঙালি আছে এবং একে তৃতীয় বাংলা বলা হয়। এই বিষয়ে আপনার অভিমত কি? এই বিষয়ে আমার অভিমত হলো যে বাঙালিরা আহ, অবিভক্ত বাংলা ভাগ হওয়ার পরে তারা অ্যাকচুয়ালি পলিটিক্যাল ডিভিশন হয়েছিল, একটা কালচারাল ডিভিশন হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছিল। লন্ডনে দুই বাংলার বাঙালিরা এসছে। প্রথম দিকে তাদের ভিতরে কোনো মানে পরিচয় মেলামেশা ছিল না তেমন, কারণ তারা বাঙালিরা যারা আসছে বাংলাদেশ থেকে তারা একটা রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছিল। আর পশ্চিমবঙ্গের যারা আসছে বাঙালি তাদের একটা আরবান ব্যাকগ্রাউন্ড আছে, ফলে কালচারালি বলেন, সামাজিকভাবে বলেন, এদের ভিতরে একটা তেমন সামঞ্জস্য ছিল না, দেখা সাক্ষাৎ কম হতো। ক্রমান্বয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষ যারা আসছে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আসছে, তাদের কালচারাল ডেভেলপমেন্ট হয়েছে। আজকে বাঙালিরা 5-6টা সাপ্তাহিক কাগজ বের করে, 2-3টে টেলিভিশন আছে, বেতার কেন্দ্র আছে। মোটামুটি বাঙালিরা, এবং ব্যবসা বাণিজ্য, ক্যাটারিং, বিশেষ করে ক্যাটারিং বিজনেসে তো বাঙালিরা একাধিপত্য প্রতিষ্ঠা করেছে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে যারা আসছে, টিপারার থেকে যারা আসছে, এসব বাঙালিরাও কিন্তু এখন ডমিন্যান্ট ফোর্স না। ডমিন্যান্ট ফোর্স হচ্ছে বাংলাদেশের বাঙালিরা, এবং এদের সঙ্গে একটা ইন্টিগ্রেশন হচ্ছে কালচারালি। তারা রবীন্দ্র দিবস করে, নজরুল জয়ন্তী করে, বাংলাদেশের বাঙালিরাও করে। আবার কতগুলো কমন পর্ব আছে, যেমন 21 ফেব্রুয়ারি। এটা কিন্তু খালি বাংলাদেশে না, সব বাঙালিরা উদযাপন করে, বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস হয়ে যাওয়ার পরে। তারা পয়লা বৈশাখ, নবান্ন উৎসব, বসন্ত উৎসব, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এগুলা বাঙালির কমন কালচার এবং কমন কালচারের কমন ভিত্তি। তার ফলে লন্ডনকে কেন্দ্র করে একটা তৃতীয় বাংলা তৈরি হয়েছে, যেখানে একটা কালচারাল নেশনহুড তৈরি হয়েছে বাঙালির। পলিটিক্যালি উই আর ডিফারেন্ট নেশন। পশ্চিমবাংলার বাঙালিরা ভারতীয় বাঙালি, আমরা বাংলাদেশের বাঙালি, কেউ আমেরিকান বাঙালি। কিন্তু এইখানে এসে একটা তৃতীয় বাংলা তৈরি হয়েছে, যে তৃতীয় বাংলার বাঙালিরা আন্তর্জাতিক বাঙালি, এবং তাদের কালচার এক, পলিটিক্যাল আইডেন্টিটি ভিন্ন, কিন্তু কালচারাল আইডেন্টিটি এক। এদিক থেকে আমি মনে করি লন্ডন একটা শ্রেষ্ঠ কেন্দ্র তৃতীয় বাংলার। অবশ্য এখন এটা সম্প্রসারিত হচ্ছে, নিউ ইয়র্কে গেছে, ইউরোপের কোনো কোনো দেশে গেছে। বাঙালি অভিবাসী যত বেশি ছড়িয়ে পড়ছে, তৃতীয় বাংলার আয়তন তত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে কি আমেরিকার যে অভিবাসী বাঙালিদের যে বিষয়, সেটাও কি তৃতীয় বাংলার অংশ মনে করেন আপনি? নিশ্চয়ই তৃতীয় বাংলার অংশ। আজকে নিউ ইয়র্কেও অনেকগুলো বাংলা পত্রিকা বেরোয়, সেখানেও টেলিভিশন, বেতার এসব প্রতিষ্ঠিত হয়েছে। এবং মানসিকতার দিক থেকে, কালচারাল ব্যাকগ্রাউন্ড এবং কালচারাল সাইড দিক থেকে এই লন্ডন নিউ ইয়র্কের অবস্থা অনেকটা সমপর্যায়ের। এবার আপনার বহুমাত্রিকতা প্রসঙ্গে একটু আসি। আপনার তো মূল পরিচয় হিসাবে আমরা জানি যে সাংবাদিক এবং কলামিস্ট। তার মধ্যে আপনার কিছু কবিতাও মাঝে মাঝে আমরা পড়ি। নাট্যকার হিসাবেও আপনি এক ধরনের আবির্ভূত হয়েছেন, নাট্য পরিচালনাও করছেন এবং আমরা শুনছি যে চলচ্চিত্রের আহ, একটা কাজেও আপনি হাত দিচ্ছেন বা ইতিমধ্যে দিয়েছেন। তো এই বহুমাত্রিকতার মধ্যে কোন পরিচয়ে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনাকে যদি বলা হয় যে আপনার কোনো ধরনের কোনো পছন্দ নেই, আপনি বলেন যে আপনি কি হিসাবে পরিচিত হতে চান, তাহলে আপনি কি বলবেন? আমি একসময় সাহিত্যিক হিসাবে পরিচিত হতে খুব আকাঙ্ক্ষী ছিলাম, এখনও আগ্রহী, কিন্তু অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে আমাকে সাহিত্য থেকে সরে আসতে হয়েছে। এবং এখন আমি কলামিস্ট হিসাবেই বেশি পরিচিত, এবং স্বাচ্ছন্দ্য বোধ করি কলাম লিখতে বেশি। এখন আছে, তার পাশাপাশি আমি কবিতা লিখেছি, গান লিখেছি, নাটক লিখেছি, প্রবন্ধ লিখেছি, সবই করেছি, মানে জ্যাক অব অল ট্রেডস।
মাস্টার অফ নান কথাটা বলতে পারবো, কথাটাই বলতে পারি। সব ব্যাপারে আমার কিছু কন্ট্রিবিউশন আছে, তবে সাংবাদিকতাই আমাকে এখন বেশি আমার রুটি রুজির ব্যবস্থা করে এবং তাদের স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতরাং ভবিষ্যতে হয়তো আমি একজন কলামিস্ট হিসাবেই পরিচিত হব। একুশের গানের রচয়িতা এভাবেও কিন্তু আপনার একটা পরিচয় দেওয়া হয়, যে গানটি বাঙালি জীবনের এখন একদম অপরিহার্য একটা অঙ্গ। তো আপনার এ বিষয়ে অনুভূতি কি, এবং আপনি যদি একটু নতুন প্রজন্মের বিশেষ করে যারা আছে তাদের জন্য একটু যদি পটভূমিটা বলতেন, যে কোন প্রেক্ষাপটে আপনি গানটি রচনা করেছিলেন এবং এটা আজকে যে এরকম একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল আমাদের জাতীয় জীবনের, সেটার অনুভূতিটাও একটু জানতে চাইবো এবং পটভূমিটি। তো বহুবার বলেছি যে পাকিস্তান হওয়ার পরে পূর্ব পাকিস্তানে যখন বাঙালি জাতীয়তার স্ফুরণ হচ্ছে, যখন আমরা বুঝতে পারলাম যে ধর্মীয় জাতীয়তা দ্বারা কোনো জাতীয়তা তৈরি হতে পারে না, সেই সময় এবং এই অনুভূতিটা প্রথম ছাত্র যুবকদের ভিতরে এসেছিল, এবং আমিও তখন ছাত্র এবং যুবকই ছিলাম। ফলে রাষ্ট্রভাষা আন্দোলনে যখন গুলি হলো, যারা মারা গেল তাদেরকে আমি আমার ভাইয়ের মতো দেখেছি, বন্ধুর মতো দেখেছি, এবং গানে সেটি বলার চেষ্টা করেছি যে আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি। এই ভ্রাতৃত্ববোধটা এসেছিল ওই তখনকার সামাজিক অবস্থা থেকে, যে আমিও তখন ছাত্র, আমিও তখন যুবক, আমিও ওই মিছিলে থাকলে মারা যেতে পারতাম। আর আমার সর্বাত্মক সমর্থন ছিল বাংলা রাষ্ট্রভাষা হোক, বাঙালি এটা অবশ্য তখনও সচেতনভাবে ভাবিনি, বাঙালি যে একটা জাতি এবং তার জাতিসত্তার তৈরি হওয়া দরকার, এটা হয়তো অবচেতনভাবে আমাদের অনেকের মনে ছিল, যা থেকে ভবিষ্যতে পরবর্তীকালে স্বাধীন বাংলা করার আন্দোলন তৈরি হয়। 52 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে যখন 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল করে, গুলি করে পুলিশ, এবং শহীদ রফিকের লাশ পড়েছিল মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে, সেই লাশ দেখে আমি কবিতা লিখি। এই কবিতাটি পরে প্রথমে আব্দুল লতিফ সুরকার সুর দেন, তারপরে দেন আলতাফ মাহমুদ, যেটা এখন সর্বত্র প্রচলিত। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে যাওয়ার ফলে এখন তো এই গান পৃথিবীর সর্বত্র গাওয়া হচ্ছে। আমার অনুভূতি এই যে আমি বাংলাদেশের ইতিহাস নির্মাণের একটা ছোট্ট ইটও যদি আমি দিতে পেরে থাকি, সেটি আমার জীবনের গর্ব। এই গানটি সেই ইট, এবং আমার সাংবাদিকতা, সাহিত্য সব পরিচয়ের ঊর্ধ্বে এই পরিচয়টাই আমাকে সারা বিশ্বের ফিল্মের দেখে যেতে পারে। আপনি তো একসময় কমিউনিস্ট আন্দোলনের সাথেও সম্পৃক্ত ছিলেন আমরা যতটুকু জানি। এখনো এই সামগ্রিক পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কি নিজেকে একজন কমিউনিস্ট হিসাবে দাবি করেন? আমি কমিউনিস্ট পার্টির সাথে কখনো সম্পৃক্ত ছিলাম না, তাদের ছাত্র সংগঠনের সঙ্গে ছিলাম, এবং আমি কখনোই নিজেকে মানে একেবারে কমিটেড মার্কসিস্ট মনে করিনি। কারণ আমি মনে করি যে মার্কসিজম একটা বৈজ্ঞানিক থিওরি, এবং এটাও যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন দরকার। কিন্তু অর্থোডক্স কমিউনিস্টরা যে মার্কস যা বলেছেন তাই শেষ সত্য, এটা বিশ্বাস করি নাই। তবে আমি নিজেকে একজন কি বলবো, যে একজন মার্ক্সবাদী মনে করি, এই অর্থে যে মার্ক্সবাদেরও যুগে যুগে প্রয়োজন দরকার। কমিউনিস্ট পার্টির সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই। যেটা আছে কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন, যেমন উদীচী বা অন্য ধরনের যে সমস্ত কালচারাল অর্গানাইজেশন আছে, তাদের সঙ্গে আমি একাত্মতা বোধ করি এবং তাদের সঙ্গে আমি আছি এবং থাকবো। যেহেতু আওয়ামী লীগের কোনো তেমন কালচারাল অর্গানাইজেশন নেই যাকে আমার নীতি আদর্শের খুব কাছাকাছি আমি মনে করতে পারি। আচ্ছা, আর এমনিতে যদিও এই আলোচনাটি অনেকবার হয়েছে, তারপর আপনার কাছে জানতে চাইবো যে সোভিয়েত ইউনিয়নের যে এক ধরনের বিপর্যয় বা চীনের সংস্কারগুলি বা পূর্ব ইউরোপের এই যে সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের যে বিপর্যয়, এগুলাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা যারা বলে সমাজতন্ত্রের পতন হয়েছে, আমি তাদের সঙ্গে একমত না। এটা সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে